ভাবুন তো একবার, ৫৫০ জন শ্রমিকের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। চারদিকে গগনবিদারী শব্দের ভারী সব মেশিন, উৎপাদনের একটা মারাত্মক কড়া টার্গেট, যেখানে ১ মিনিট থমকে যাওয়ার অর্থই হচ্ছে কোম্পানির বিশাল আর্থিক ক্ষতি। হুম। আর ঠিক এই তীব্র চাপ এবং যান্ত্রিক কোলাহলের মাঝখানেই হয়তো চলছে টান টান উত্তেজনার একটা ভলিবল ম্যাচ, বা ধরুন দাবা বোর্ডের উপর ঝুঁকে থাকা দুজন মানুষের পিনপতন নীরবতা। হ্যাঁ, শুনতে সম্পূর্ণ বিপরীতমুখী আর অদ্ভুত লাগলেও আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা কর্পোরেট ব্লুপ্রিন্ট বা নকশা নিয়ে আলোচনা করব। মানে কারখানার অ্যানুয়াল ইনডোর গেমস কম্পিটিশন। ঠিক তাই, বার্ষিক ইনডোর গেমসের পেছনের বিশাল যে একটা ম্যানেজমেন্ট, সেটা। আমাদের আজকের তথ্যসূত্র মূলত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাজের বিবরণের অংশ। আর সেখান থেকেই আমরা জানব এটা নিছক কোনো খেলাধুলার আয়োজন নয়। একদমই নয়। বিশাল একটা কারখানাকে শুধুমাত্র উৎপাদনের যন্ত্র হিসেবে না দেখে একটা জীবন্ত কমিউনিটি হিসেবে গড়ে তোলার যে কৌশল, তার পুরো চিত্রটাই আসলে এই ধরনের ডকুমেন্টেশনে লুকিয়ে থাকে। হুম, মানে একটা কারখানার দৈনন্দিন প্রোডাকশন বা উৎপাদনের কোনো ক্ষতি না করে কিভাবে এত বিশাল সংখ্যক কর্মীকে নিয়ে এমন একটা ইভেন্ট সফলভাবে পরিচালনা করা হয়। এটাকে একটা নিখুঁত মাস্টার ক্লাস বলা যায়। আমরা যদি শুধু লজিস্টিক্স বা আয়োজনের পেছনের হিসাব নিকাশগুলোর দিকে তাকাই, তাহলেই বোঝা যায় এটা কতটা জটিল একটা প্রক্রিয়া। এই আয়োজনের স্কেল বা বিশালত্বটা প্রথমেই পরিষ্কার হওয়া দরকার। নথিপত্র থেকে দেখা যাচ্ছে গড়ে ৫৫০ জন প্রতিযোগী এই গেমসে অংশ নেন। ৫৫০ জন মানুষ কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা নয়। না, এটা রীতিমতো একটা ছোটখাটো গ্রামের জনসংখ্যার সমান। আর এই বিপুল সংখ্যক মানুষের জন্য যে খেলাগুলোর আয়োজন করা হয়, সেখানে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক একটা ব্যাপার খুব সুন্দরভাবে নিশ্চিত করা হয়েছে। হ্যাঁ, মোট ৫টি মূল খেলা থাকে, কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য আলাদা বিভাগ থাকায় মোট ইভেন্ট গিয়ে দাঁড়ায় ৯টিতে। ইভেন্টগুলোর তালিকাটাও খুব সুচিন্তিতভাবে সাজানো। মানে মূলত ইনডোর গেমস হওয়ায় এমন খেলাগুলোই বেছে নেওয়া হয়েছে যা কারখানার ভেতরেই নির্দিষ্ট জায়গায় খেলা যায়। হুম, পুরুষ ও নারী উভয়ের জন্যই আলাদাভাবে ক্যারামের ডাবলস, দাবার সিঙ্গলস, টেবিল টেনিসের সিঙ্গলস আর ব্যাডমিন্টনের ডাবলস টুর্নামেন্ট আছে। কিন্তু এই পুরো তালিকার সবচেয়ে ব্যতিক্রমী আর আকর্ষণীয় দিক হল ভলিবল, কারণ এটি শুধুমাত্র পুরুষদের জন্য আয়োজিত হয় এবং এর চেয়েও বড় কথা, এটি খেলা হয় ডিপার্টমেন্ট ওয়াইজ বা বিভাগ অনুযায়ী। এই ডিপার্টমেন্ট ওয়াইজ খেলার কনসেপ্টটা কিন্তু একটা সাধারণ খেলাকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে যায়। হ্যাঁ, মানে যখন প্রোডাকশন ডিপার্টমেন্ট বনাম কোয়ালিটি কন্ট্রোল, অথবা ধরুন স্টোর রুম বনাম মেইনটেনেন্স ডিপার্টমেন্টের মধ্যে খেলা হয়, তখন কারখানার ভিতরে ডাইনামিক্সটাই বদলে যায়। একদম ঠিক। দৈনন্দিন কাজের চাপে এক বিভাগের সাথে অন্য বিভাগের যে যান্ত্রিক এবং অনেক সময় সাংঘর্ষিক সম্পর্ক তৈরি হয়, এই ম্যাচগুলো সেটাকে প্রশমিত করতে ভীষণ সাহায্য করে। কারখানার ভেতরে থাকা এই অদৃশ্য দেয়াল বা সাইলেজ ভাঙার ক্ষেত্রে ভলিবল কোর্ট একটা দারুণ জায়গা। প্রোডাকশন হয়তো কোয়ালিটি কন্ট্রোলকে কাজের ক্ষেত্রে সবসময় বাধা হিসেবেই দেখে। হুম। কিন্তু খেলার মাঠে যখন তারা একে অপরের বিরুদ্ধে বা পক্ষে খেলে, তখন সেই সম্পর্কটা অনেক বেশি মানবিক হয়ে ওঠে। মানে তারা মেশিনের পেছনের মানুষগুলোকে চিনতে পারে। তবে এত বিশাল সংখ্যক মানুষকে এই ৯টি ইভেন্টে খেলানোর জন্য সবার আগে দরকার একটা নিশ্ছিদ্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া। হ্যাঁ, ডকুমেন্টেশন ঘাটলে দেখা যায় পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা ইমেলের মাধ্যমে, যেখানে আগ্রহীদের নাম চাওয়া হয়। কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কৌশলগত একটা নিয়ম জুড়ে দেওয়া হয়েছে। নিয়মটা হলো একজন প্রতিযোগী মোট ৫টি মূল ইভেন্টের মধ্যে সর্বোচ্চ ২টিতে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক। এই নিয়মটার কথা ভাবলে একটা চমৎকার অ্যানালজি বা উদাহরণ মাথায় আসে। বিষয়টা অনেকটা বিশাল কোনো বুফেতে খেতে যাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, বুফে। হ্যাঁ, মানে একটা বিশাল মেনুতে অনেকগুলো আকর্ষণীয় ডিশ সাজানো আছে। একজন মানুষের হয়তো ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন সবকটিতেই অংশ নেওয়ার ইচ্ছা জাগতে পারে। কিন্তু নিয়ম অনুযায়ী তাকে তার সবচেয়ে পছন্দের মাত্র দুটি ডিশ বা খেলা বেছে নিতে হয়। একদম, বুফের এই অ্যানালজিটা এখানে বেশ প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক, কারণ বুফেতে বেশি খেলে শুধু পেট খারাপ হওয়ার ভয় থাকে, আর কারখানায় সবাই সব খেলায় অংশ নিলে পুরো প্রোডাকশন লাইন ধসে পড়ার উপক্রম হবে। হ্যাঁ, ৫৫০ জন মানুষের সবাই যদি ৪-৫টি করে খেলায় নাম লেখায়, তবে টুর্নামেন্ট শেষ করতে তো মাসের পর মাস লেগে যাবে। এই সর্বোচ্চ দুটি নিয়মটি ম্যানেজমেন্টের একটা দারুণ গাণিতিক সিদ্ধান্ত।
এর ফলে একদিকে যেমন নিশ্চিত হয় যে কয়েকজন নির্দিষ্ট দক্ষ খেলোয়াড় সবগুলো ইভেন্ট দখল করে রাখবে না। নতুনরা সুযোগ পাবে। ঠিক, আর অন্যদিকে কারখানার মেশিনের চাকাও সচল থাকে। এই বাধ্যবাধকতার ফলেই ইভেন্ট অনুযায়ী আলাদা এবং চূড়ান্ত নামের তালিকা প্রস্তুত করা সম্ভব হয়। নামের তালিকা তো চূড়ান্ত হল, কিন্তু এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে যে প্রশাসনিক কাঠামোর কথা সোর্সে বলা হয়েছে, সেখানে আমার একটা বড় ধরনের খটকা তৈরি হয়েছে। কিরকম খটকা? মানে যখন একটি কারখানায় নিয়মিত উৎপাদনের প্রচণ্ড চাপ থাকে, বিদেশি ক্রেতাদের শিপমেন্টের কঠোর ডেডলাইন থাকে, তখন এই গেমস পরিচালনার জন্য গঠিত কমিটির নেতৃত্ব দিচ্ছেন হেড অফ ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, সোজা কথায় বলতে গেলে ফ্যাক্টরির অন্যতম শীর্ষ একজন কর্তা। কেন এত উচ্চপদস্থ একজনকে ক্যারম বা দাবার টুর্নামেন্ট নিয়ে মাথা ঘামাতে হবে? মানব সম্পদ বা এইচআর বিভাগের সাধারণ কোনো জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে কি এই কাজটা করানো যেত না? সাধারণ দৃষ্টিকোণ থেকে একজন জুনিয়র এক্সিকিউটিভ এই কাজ করতে পারতেন বলে মনে হলেও কারখানার ফ্লোরের বাস্তবতার দিকে তাকালে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন দাঁড়ায়। মানে এখানে উল্লেখ করা হয়েছে হেড অফ ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে একটি আন্তঃবিভাগীয় বা ইন্টার ডিপার্টমেন্টাল মিটিং ডাকা হয়। কারখানায় প্রোডাকশন ম্যানেজারদের উপর সবসময় টার্গেট পূরণের মারাত্মক চাপ থাকে। সেটা তো বটেই। এখন ধরুন একজন সাধারণ এইচআর এক্সিকিউটিভ যদি একজন প্রোডাকশন ম্যানেজারকে গিয়ে বলেন যে আগামীকাল আপনার 2 জন কর্মীকে 2 ঘন্টার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য ছুটি দিতে হবে। প্রোডাকশন ম্যানেজার তো তাকে পাত্তাই দেবে না। একদম। প্রোডাকশন ম্যানেজার তার টার্গেটের কথা বলে সরাসরি প্রস্তাবটা নাকচ করে দেবেন। একজন জুনিয়র এক্সিকিউটিভের সেই প্রাতিষ্ঠানিক ক্ষমতা নেই যা দিয়ে তিনি প্রোডাকশন ফ্লোর থেকে একজন কর্মীকে বের করে আনতে পারবেন। ও আচ্ছা, এই জায়গাটাতেই তাহলে শীর্ষ নেতৃত্বের প্রয়োজন হয়। হ্যাঁ, যখন হেড অফ ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন এই আন্তঃবিভাগীয় মিটিংটি পরিচালনা করেন, তখন কারখানার অন্যান্য বিভাগের প্রধানরা একটা পরিষ্কার বার্তা পান। বার্তাটি হলো, এই আয়োজনটি ম্যানেজমেন্টের শীর্ষ পর্যায় থেকে মনিটর করা হচ্ছে এবং এটি প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ। ঠিক, তখন আর কোনো ম্যানেজার কর্মীদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন না। এই ধরনের বিশাল ইভেন্ট নামাতে হলে বিভিন্ন বিভাগের মধ্যে যে সমন্বয় বা সিনার্জি প্রয়োজন তা কেবল শীর্ষ নেতৃত্বের পক্ষে তৈরি করা সম্ভব। বুঝতে পেরেছি। মানে এই মিটিং থেকেই মূলত ইভেন্ট কোঅর্ডিনেটর নির্বাচন করা হয় এবং স্পোর্টস ডিসিপ্লিনের অন্যান্য দায়িত্ব বণ্টন করা হয়। হ্যাঁ, এরপরই আসে টুর্নামেন্টের সবচেয়ে স্পর্শকাতর এবং উত্তেজনার জায়গা, লটারি এবং ফিক্সচার তৈরি। আনুষ্ঠানিকভাবে লটারির মাধ্যমে প্রাথমিক পর্বের খেলাগুলোর প্রতিটি টিমের পক্ষ-বিপক্ষ নির্ধারণ করা হয় এবং ম্যানেজমেন্ট খেলার তারিখ ও সময় নির্ধারণ করে ফিক্সচার তৈরি করে। এই লটারির মেকানিজমটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কারখানার মতো জায়গায় যেখানে হাজার হাজার মানুষ কাজ করে, সেখানে ফেভারিটিজম বা পক্ষপাতিত্বের একটা সূক্ষ্ম ভয় সবসময় কাজ করে। কে কার বিপক্ষে খেলবে। হ্যাঁ, এটা যদি আয়োজক কমিটির কেউ নিজের ইচ্ছে মতো ঠিক করে দেন, তবে শুরুতেই একটা অসন্তোষ তৈরি হবে। ওরা শক্তিশালী টিমকে সহজ প্রতিপক্ষ দিয়েছে, এই ধরনের আলোচনা শুরু হতে সময় লাগে না। আর আনুষ্ঠানিক লটারি এই অভিযোগটা পুরোপুরি উড়িয়ে দেয়। একদম। এখানে ভাগ্য নির্ধারণ করে কে শক্তিশালী টিমের বিপক্ষে পড়বে আর কে সহজ প্রতিপক্ষ পাবে। এটি কর্মীদের মনে আয়োজকদের প্রতি এবং পুরো প্রক্রিয়াটির প্রতি একটা গভীর আস্থা তৈরি করে। এই স্বচ্ছতা নিশ্চিত করার পর লটারি ও ফিক্সচার ইমেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি টুর্নামেন্টের ভিজিবিলিটি বা দৃশ্যমানতা বাড়ানোর জন্য ব্যানার প্রস্তুত করে কারখানার সমস্ত ইনডোর এবং আউটডোর স্পটে সেগুলো টানানো হয়। হ্যাঁ, একটা একঘেয়ে ধূসর রঙের কারখানার ভেতর হঠাৎ করে যখন রঙিন স্পোর্টস ব্যানার ঝোলে, তখন পরিবেশটাই কিন্তু বদলে যায়। সত্যি, ব্যানারগুলো কর্মীদের মনস্তত্ত্বে একটা ভিজুয়াল রিমাইন্ডার হিসেবে কাজ করে। প্রতিদিন সকালে ডিউটিতে ঢোকার সময় এই ব্যানারগুলো তাদের মনে করিয়ে দেয় যে কাজের বাইরেও কারখানায় একটা উৎসব চলছে। এটি মানসিক একঘেয়েমি কাটানোর একটা দারুণ উপায়। এরপর যখন আসল খেলা শুরু হয়, তখন এর লজিস্টিক্স আরও জটিল রূপ নেয়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো প্রতিদিনের আপডেট। খেলা চলাকালীন 9টি ইভেন্টের কোঅর্ডিনেটরদের কাছ থেকে প্রাপ্ত রেজাল্টগুলোর ওপর ভিত্তি করে প্রতিদিন পরবর্তী দিনের খেলার আপডেট দেওয়া হয়। এই কাজটার পেছনের ঝুঁকিটা একবার কল্পনা করুন। হ্যাঁ, একদিকে কারখানার মেশিনের চাকা ঘুরছে, প্রোডাকশন লাইনে কাজ চলছে, আর অন্যদিকে 9টি ভিন্ন ভিন্ন ইভেন্টের জয় পরাজয়ের হিসাব রাখা হচ্ছে।
কে কার সাথে জিতল, কে কোয়ার্টার ফাইনালে উঠল, এই পুরো ডেটা প্রতিদিন ট্র্যাক করা এবং সেটা আবার মেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া। এটা রীতিমতো নিখুঁত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো। এই তথ্য আদান-প্রদান প্রমাণ করে এখানকার অভ্যন্তরীণ যোগাযোগ বা ইন্টারনাল কমিউনিকেশন ব্যবস্থা কতটা শক্তিশালী। মানে প্রতিদিন সকালে মেল খুললেই একজন কর্মী দেখতে পাচ্ছেন তার ডিপার্টমেন্টের কেউ দাবার সেমিফাইনালে উঠেছে কিনা। আর যেসব কর্মীর ডেস্কে হয়তো কম্পিউটার নেই, তাদের জন্য এই আপডেটগুলো নিশ্চয়ই নোটিশ বোর্ডে প্রিন্ট করে টানানো হয়। এটি কর্মীদের মধ্যে কাজের ফাঁকে আড্ডার একটা চমৎকার বিষয়বস্তু তৈরি করে দেয়। লাঞ্চ ব্রেকে বা শিফট পরিবর্তনের সময় তারা হয়তো কাজের চাপের কথা ভুলে গিয়ে আগামীকালের ব্যাডমিন্টন ম্যাচ নিয়ে আলোচনা করছে। ঠিক এই ছোট ছোট বিষয়গুলোই কাজের স্ট্রেস বা মানসিক চাপ ও বিশ্বাস্যভাবে কমিয়ে দেয়। এভাবেই সব খেলার পর্ব যখন শেষ হয়, তখন কোঅর্ডিনেটররা সমস্ত রেজাল্ট একত্রিত করে চূড়ান্ত রেজাল্ট শিট তৈরি করেন। এবং মেলের মাধ্যমে সবাইকে চূড়ান্ত বিজয়ীদের নাম জানিয়ে দেওয়া হয়। এরপর আসে সেই আকাঙ্ক্ষিত পর্ব, পুরস্কার। এখানেও একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কথা বলা হয়েছে সোর্সে। হ্যাঁ, চূড়ান্ত বিজয়ী ও রানার্স আপ অর্থাৎ বিজিতদের জন্য একটি নির্দিষ্ট পুরস্কার ক্রয় কমিটি গঠন করা হয়। দেখুন, যেগুলো একজন কর্মকর্তা গিয়ে নিজের পছন্দমতো কয়েকটি ট্রফি কিনে আনতেই পারতেন, কিন্তু একটি কমিটি গঠন করে পুরস্কার কেনার মানে হল কারখানার ফান্ড ব্যবহারের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা। পুরস্কারের মান কেমন হবে, বাজেট কতটা, কয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে, সব কিছু একটা সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে হওয়াটা ম্যানেজমেন্টের শৃঙ্খলার প্রমাণ। হ্যাঁ, কোনো কিছুই খেয়ালখুশি মতো হচ্ছে না। এই পর্যন্ত সব কিছুই একটা নিখুঁত ছকে বাঁধা, কিন্তু পুরো আয়োজনের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স বা চমকটা অপেক্ষা করে থাকে একেবারে শেষে। সেটা কি রকম? সাধারণত যে কোনো টুর্নামেন্টে আমরা দেখি ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠের মধ্যে ঘামে ভেজা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়, কিছু ছবি তোলা হয়, আর সেখানেই ইভেন্টের সমাপ্তি ঘটে। হ্যাঁ, সচরাচর তো তেমনই হয়। কিন্তু এখানে তা হয় না। এখানে চূড়ান্ত স্বীকৃতিটা মাঠে দেওয়া হয় না। পুরস্কারগুলো দেওয়া হয় কারখানার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে। আর সেটা দেওয়া হয় একেবারে টপ ম্যানেজমেন্টের হাত দিয়ে। ও আচ্ছা। এই একটা সিদ্ধান্ত পুরো ইনডোর গেমসটাকে একটা সাধারণ টুর্নামেন্ট থেকে একটা অসাধারণ এমপ্লয়ি এনগেজমেন্ট হাতিয়ারে পরিণত করে। মানে কর্মী সম্পৃক্ততার হাতিয়ার। ঠিক, কালচারাল প্রোগ্রামে টপ ম্যানেজমেন্টের উপস্থিতিতে পুরস্কার দেওয়াটা কোনোভাবেই নিছক আনুষ্ঠানিকতা নয়। এর পেছনে একটা অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক খেলা কাজ করে। এই মনস্তত্ত্বটাই একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। মাঠে পুরস্কার না দিয়ে কেন একটা ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করা হয়? স্বীকৃতি বা রেকগনিশনের যে ক্ষমতা, সেটা এখানেই সবচেয়ে ভালোভাবে কাজ করে। ধরুন, একজন কর্মী হয়তো সারা বছর কারখানার ফ্লোরে একটা নির্দিষ্ট মেশিনের পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে কাজ করে যান। হ্যাঁ। ফ্যাক্টরির টপ ম্যানেজমেন্ট বা সিইও হয়তো তাকে ব্যক্তিগতভাবে চেনেনও না, কিন্তু সেই কর্মীকে যখন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা ঝমলমে মঞ্চে ডাকা হয়, হাজার হাজার কর্মীর সামনে টপ ম্যানেজমেন্ট তাকে পুরস্কৃত করেন, তখন তার আত্মবিশ্বাস কোন পর্যায়ে যায় ভাবুন তো। অসাধারণ। এই স্বীকৃতি তাকে শুধু খেলায় উৎসাহিত করে না, বরং পুরো কারখানার প্রতি তার লয়্যালটি বা একাত্মতাবোধ বহুগুণ বাড়িয়ে দেয়। মানে টপ ম্যানেজমেন্ট এই পুরস্কার দেওয়ার মাধ্যমে আসলে কর্মীদের এই বার্তাই দেয় যে কাজের বাইরেও তাদের অন্য মেধাগুলোর মূল্যায়ন কারখানা কর্তৃপক্ষ করে। একদম। যে ছেলেটা হয়তো খুব ভালো টেবিল টেনিস খেলে, তাকে যখন সিইও নিজ হাতে পুরস্কার দেন, তখন সেই ছেলেটার কাছে ফ্যাক্টরিটা আর শুধু একটা রুটিরুজির জায়গা থাকে না। হ্যাঁ, এটি তার কাছে একটা নিজের জায়গা হয়ে ওঠে। হ্যাঁ, এবং এই বিষয়টা শুধুমাত্র সেই বিজয়ী কর্মীকে প্রভাবিত করে না। ওই অনুষ্ঠানে উপস্থিত বাকি হাজার হাজার কর্মীও দেখতে পায় এবং বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানে মেধার মূল্যায়ন হয়। এটি পরোক্ষভাবে একটা বিশাল টিম স্পিরিট গড়ে তোলে। একটা সাধারণ ইমেল পাঠানো দিয়ে শুরু, সত্য সাপেক্ষে রেজিস্ট্রেশন, আন্তঃবিভাগীয় মিটিংয়ের মাধ্যমে প্রোডাকশন ফ্লোরের জটিলতা এড়ানো, লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা, প্রতিদিনের নিখুঁত আপডেট ট্র্যাক করা, এবং শেষ পর্যন্ত একটি সাংস্কৃতিক মঞ্চের টপ ম্যানেজমেন্টের হাত থেকে চূড়ান্ত স্বীকৃতি। পুরো প্রক্রিয়াটির দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। হ্যাঁ, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একটি কারখানার চমৎকার প্রশাসনিক শৃঙ্খলা এবং দূরদর্শী নেতৃত্বের একটা নিখুঁত উদাহরণ।
একটা কারখানাকে শুধু ইট পাথরের বিল্ডিং আর মেশিনের জায়গা থেকে বের করে এনে একটি জীবন্ত কমিউনিটিতে পরিণত করার জন্যই এই ধরনের আয়োজনগুলো এতটা জরুরি। একদম। স্প্রেডশিট আর প্রোডাকশন টার্গেটের বাইরেও কর্পোরেট ম্যানেজমেন্টের একটা বিশাল মানবিক দিক এখানে পরিষ্কার ফুটে ওঠে। আজকের এই ডিপ ডাইভে আমরা কারখানার গেমস আয়োজনের পেছনের লজিস্টিক্স এবং সাইকোলজি নিয়ে তো অনেক কিছুই জানলাম। হ্যাঁ, বেশ ইনডেপথ আলোচনা হলো। তবে এই পুরো বিষয়টার উপর ভিত্তি করে শেষে একটা অদ্ভুত চিন্তা মাথায় আসছে, যা নিয়ে আরও অনেক ভাবনার অবকাশ রয়েছে। কি চিন্তা? একটা কারখানায় যেখানে কর্মীরা প্রতিদিন মেশিনের মতো পুনরাবৃত্তিমূলক বা একই রকম কাজ করে যায়, সেখানে এই ধরনের গেমস টুর্নামেন্ট কি সত্যিই শুধু বিনোদন আর উৎসবের জন্য করা হয়, নাকি এর গভীরে আরও বড় কোনো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য লুকিয়ে আছে? মানে আপনি বলতে চাইছেন নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলছেন, কিংবা দাবা খেলায় যিনি দুর্দান্ত কৌশল খাটিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দিচ্ছেন, ম্যানেজমেন্ট কি অলক্ষ্যে তাদের এই দক্ষতাগুলো পর্যবেক্ষণ করছে না? এই দিকটা আসলেই খুব গভীর একটা ইঙ্গিত দেয়। কারখানার প্রতিদিনের রুটিন কাজে হয়তো কার ভেতরে কত ভালো লিডারশিপ স্কিল আছে তা বোঝার কোনো উপায় থাকে না, কারণ মেশিনের কাজে সৃজনশীলতার সুযোগ খুব কম থাকে। এই টুর্নামেন্টগুলো কি তাহলে কর্মীদের মধ্যকার লুকানো নেতৃত্ব, অসামান্য টিম ওয়ার্ক এবং কৌশলগত দক্ষতাগুলো বের করে আনার একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক টুল নয়? আজকের এই আলোচনার শেষে এই প্রশ্নটাই আমরা রেখে যেতে চাই। সত্যি, কে বলতে পারে আজ যে কর্মী ভলিবল কোর্টের জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিচ্ছেন, আগামী দিনের কারখানার কোনো বিশাল প্রোডাকশন ক্রাইসিস সমাধানের নেতৃত্বে হয়তো তিনিই থাকবেন। হ্যাঁ, হয়তো এই খেলাধুলার ছায়াতেই নীরবে তৈরি হচ্ছে কারখানার আগামী দিনের নেতারা। কারখানার যান্ত্রিক জীবনের আড়ালে লুকিয়ে থাকা এই মানবীয় মেধা আর শৃঙ্খলার অবাক করা ব্লুপ্রিন্টের বিশ্লেষণ আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো আলোচনায়।